বন্ধুরা, আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদেরকে শোনাব। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক মজা লাগবে। তো তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা এরকম মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার ছেলে একই বেডরুমে থাকত। হঠাৎ একদিন মাঝরাতে মেয়ের কান্নার মতো একটি শব্দ শুনে আমি অবাক হলাম। শব্দটা এতটা অস্বাভাবিক ছিল, যার কারণে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। আমার মেয়ে আস্তে করে বলছিল, ভাইয়া একটু আস্তে, মায়ের ঘর কিন্তু একদম কাছে আছে। আর তাদের কথাবার্তা শুনে আমার মনে সন্দেহ তৈরি হয়। আমি আস্তে করে তাদের ঘরের জানালায় উকি দিলাম। উকি দিয়ে যা দেখতে পেলাম, সেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার নাম ইসরাত। আমি সাধারণ একজন গৃহবধূ। আমার একটি মেয়ে সন্তান ছিল। আমার মেয়ের নাম ছিল স্বপ্না, এবং আমার একটা ছেলেও রয়েছে। আমার ছেলের নাম হচ্ছে তানবীর। স্বপ্না পড়াশোনা করত হোস্টেলে, তবে স্বপ্না তার পড়াশোনা হোস্টেলেই শেষ করবে এ সিদ্ধান্তই নিয়েছিল। আমি তার ইচ্ছার উপর কখনো জোর দিইনি। বর্তমানে স্বপ্না বাড়ি ফিরেছে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে, এবং একই সময়ে তানবীর তার পড়াশোনা শেষ করে ফেলেছে। তারা দুজন অনেক দিন পরে একসাথে একই সঙ্গে দেখা করল। কয়েকদিনের মধ্যে স্বপ্না এবং তানবীর চাকরির জন্য অন্য কোনো একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তাদের চাকরি একসাথে হলেও অন্যান্য কোম্পানিতে ছিল। তারা সিদ্ধান্ত নেয় একসাথে থাকলে দুজনেরই খরচ খুব একটা কম হবে। আমারও তাদের দুজনেরই সিদ্ধান্তটি ঠিক বলে মনে হচ্ছিল। তাই তাদের একসাথে থাকার অনুমতি দিয়ে আমি তাদের কাজের জন্য অন্য একটি শহরে পাঠিয়ে দেই তাদেরকে। কিন্তু সন্তানদের চলে যাওয়ার পর খুবই ফাঁকা ফাঁকা লাগছিল বাড়ি। আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার স্বামীর সামান্য পেনশন ছিল, খুবই কম, যা দিয়ে আমাদের পুরো পরিবারের খরচ কোনোভাবে চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের পড়াশোনায় খরচ চালানোর জন্য আমরা আমাদের একমাত্র একটি বাড়ি বিক্রি করি। বাধ্য হয়ে, কোনো বুদ্ধি ছিল না তাই। বছরখানিক পরে আমাদের সন্তানরা চাকরি পেয়ে প্রতি মাসে কিছু অর্থ পাঠাতে শুরু করেছিল। তো আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম, আর বাকিটা সঞ্চয় করতাম। এভাবে দেখতে দেখতে ৯ মাস কেটে যায়। কিন্তু এই সময়ের মধ্যে আমি একবারও আমার সন্তানদেরকে দেখতে যেতে পারিনি। আমার স্বামী হার্ট অ্যাটাক ছিলেন, এবং তাকে দেখাশোনার মতো বাড়িতে আর কেউ ছিল না। আবার ২ বছর পর দীপাবলির সময় এলো। আমি সন্তানদেরকে বাড়িতে আসার জন্য বলি, কিন্তু তারা তাদের কাজের ব্যস্ততার অজুহাত দিয়ে তারা আসতে রাজি হয়নি। আমি ফোনে তাদের কাছে আমার আকুতি জানালো, তাতে আমার কোনো লাভ হয়নি। তাই অবশেষে আমি নিজেই তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিই। অনেক দিন হলো তাদেরকে দেখি না। তাই একদিন আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে আমার স্বামীর যত্নের দায়িত্ব দিলাম, এবং সন্তানদের কাছে যাওয়ার জন্য আমি যাত্রা শুরু করতে লাগলাম। ট্রেন স্টেশন থেকে আমি ভিডিও কল করে আমার মেয়ে এবং আমার ছেলেকে জানালাম যে আমি আসছি। আমার ছেলে তানভীর আমি আসছি এই খবর শুনে বিস্মিত হয়। সে আমাকে বলল, মা, তোমাকে আসার দরকার নেই, ২ দিনের মধ্যে বাড়ি আমরা ফিরব। ছেলের কথায় আমি তাকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম এবং বাড়িতে চলে আসলাম। তারপর ২ দিন পর সকালে প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এলো। তাদের দেখে আমার চোখে পানি চলে এলো। আমি তাদের দুজনকেই বুকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো এটাই আমার জীবনের সবচেয়ে সুখ শান্তির মুহূর্ত। আমি তানভীর স্বপ্নাকে দীর্ঘদিন ধরে একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম, তবে সাদিয়ার মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম। আমি দেখলাম যে গত ২ বছরের মধ্যে স্বপ্নার চেহারার অনেক পরিবর্তন এসেছে। যেদিন তারা বাড়ি ফিরে আসলো, আমি একটু লক্ষ্য করলাম যে তারা দুজনে একসাথে একটি ঘরে ঢুকে গেল। আমি ভেবেছিলাম স্বপ্না হয়তো তার ব্যাগগুলো রেখে সেই ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু ২ ঘন্টা কেটে যাওয়ার পরও তারা সেই ঘর থেকে বের হয়নি। তখন আমি চা বিস্কুট ও নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম। আমি বললাম, তোমরা দুজনেই কি এখন থেকে এই এক ঘরে থাকবে? বাড়ির ওই পাশে আরেকটা ঘর আছে। তানভীর, তুমি সেখানে চলে যাও, এই ঘরটাই স্বপ্না থাকুক। তখন তানভীর বলল, না মা, আমি স্বপ্নাকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না। আমরা গত ২ বছর ধরে একই ঘরে থাকার অভ্যাস করে ফেলেছি, এখানেও ঠিক এমনই থাকব। তার কথা শুনে আমার একটু অস্বস্তি হলো। আমি স্বপ্নার দিকে তাকিয়ে স্বপ্নাকে বললাম, স্বপ্না, তুমি কিন্তু এখন আর ছোট নেই, আর তোমার ভাই, সে কিন্তু বড় হয়ে গেছে।
একই ঘরে থাকা কি ঠিক হবে? যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয় তখন কিভাবে তুমি ম্যানেজ করবে? তখন সাদিয়া উত্তর দিল, বলল, মা, আমরা যে শহরে কাজ করতাম তো সেখানকার ঘরের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি ছিল, তাই আমরা গত ৩ বছর ধরে একই ঘরে থেকেছি। যখন সেখানে আমরা দুজন থাকতে পেরেছি, তাহলে এখানে কেন আমরা থাকতে পারবো না? আমার ছেলে তানভীর ও স্বপ্না একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল। আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। তো সেদিন আমি সারাদিন ঘরের কাজেই ব্যস্ত ছিলাম। দুপুরে শশাজিদের পছন্দের খাবার তৈরি করলাম এবং রাতে স্বপ্নার পছন্দের খাবার তৈরি করলাম। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। তখন আমি স্বপ্নেকে জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তোমার প্লেট পুরোটাই পরিষ্কার হয়ে যেত। সাদিয়া বলল, মা, আমার এখন রুচি বদলে গেছে। মেসের সাধারণ খাবারে আমি প্রায় অভ্যস্ত হয়ে গেছি। তুমি খাওয়া থেকে মাটা রান্না করো। তাদের দুজনের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হচ্ছিল বাইরে থাকার অভিজ্ঞতা তাদের দুজনের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে। তবে আমি কিছুটা লক্ষ্য করছিলাম, আমার মেয়ে এবং ছেলে একে অপরের থেকে এক মুহূর্তও দূরে থাকতে পারছিল না। যেখানে স্বপ্না থাকত ঠিক তানভীর সেখানে চলে যেত। এক রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ল। তারপর আমি তাদের ঘরে গেলাম। আমাদের এবং তাদের দুজনের ঘর ছিল পাশাপাশি। আমি ভাবলাম যে একটু কথা বলি তাদের সঙ্গে। ঘরে ঢুকে দেখি সাজিদ সাদিয়ার হাত ধরে বসে আছে। আমাকে দেখে তারা একেবারে চমকে উঠল, যেন তারা দুজন কিছু লুকাচ্ছিল। আমি সেই সময় তাদের কিছু বলিনি এবং বিষয়টা এড়িয়ে গেলাম। কিন্তু পরের দিন সকালে একটি এমন ঘটনা ঘটল যা আমাকে খুব চিন্তায় ফেলে দিল। সকালের দিকে আমি তাদের ঘরের দিকে গেলাম। দেখলাম বিছানার চাদরটা শুকাতে দেওয়া হয়েছে। এত সকালে কে চাদর ধুতে পারে? অবাক না হয়ে আমি স্বপ্নাকে জিজ্ঞাসা না করে ঘরের দিকে এগোলাম। দেখি ঘরের দরজা বন্ধ করা। ঠিক তখনই পেছন থেকে তানভীরের ডাক শুনলাম আমি। সে বলল, মা, নাস্তা কি বানিয়েছ? দরজার বাইরে এসে আমাকে প্রশ্ন করল তানভীর। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এত সকালে কে তোমাদের ঘরের চাদর ধুয়েছে? কিসের জন্য ধুয়েছে? আমার প্রশ্ন শুনে একটু অস্বস্তিতে পড়ল তানভীর। তানভীরের চোখ বারবার স্বপ্নার দিকে যাচ্ছিল। তখন সামনে এসে স্বপ্না বলল, মা, চাদরে ধুলা জমেছিল, তাই চাদরটা আমি ধুয়েছি। বারবার হাঁচি আসছিল, এই জন্য সকালে আমি ধুয়ে নিয়েছি। আমি বললাম, আমি সবকিছু পরিষ্কার করেছিলাম তোমাদের আসার আগে, চাদরে কিভাবে ধুলে আসবে? আমার প্রশ্ন শুনে স্বপ্না একটু চিন্তায় পড়ল। তার মুখের অভিভক্তি বলে দিচ্ছিল সে কিছু লুকাচ্ছে। তখন তানভীর বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। তুমি কি চাদর নিয়ে কথা বলছো? আর আমি খেতেই পারছি না। তুমি কি খাবার দেবে আমাকে, নাকি আমাকে বাইরে গিয়ে খেয়ে আসতে হবে? কথা শুনে আমি আলোচনা বন্ধ করে নাস্তা বানাতে চলে গেলাম রান্নাঘরে। পরে কাজের ব্যস্ততার কারণে বিষয়টা ভুলে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার মেয়ে এবং ছেলের আচরণে বেশি পরিবর্তন এসেছে। স্বপ্না আগে আমার সঙ্গে অনেক গল্প করত, এখন বেশিরভাগ সময় নিজের ঘরে থাকে। সে আমার সামনে থাকতেই চায় না। সন্ধ্যায় খাবার খাওয়ার সময় স্বপ্না হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। খাওয়ার শুরু করতে করতে সে থালার দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণের মধ্যেই বমি ভাব শুরু হল। দ্রুত বাথরুমের দিকে ছুটল আর তানভীরও তার পেছনে পেছনে চলে গেল। আমি চমকে গেলাম, বুঝতে পারছিলাম না যে হঠাৎ কী হল। আমিও বাথরুমের কাছে চলে গেলাম। তখন তানভীর স্বপ্নাকে কাঁধে হাত দিয়ে বাইরে নিয়ে আসছিল। তানভীর স্বপ্নাকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগছিল। তার এক হাত ছিল স্বপ্নার কাঁধের এবং আরেকটি ছিল তার কোমলে। এটি দেখে আমার মনে একটি অদ্ভুত অনুভূতি হল। তারা এমন আচরণ কেন করছে? আমার মনে বিভিন্ন প্রশ্নে ভরে যেতে থাকল। আমার মন তখনও অস্থির ছিল, তবে কিছু বললাম না। স্বপ্নাকে আরাম করে থাকতে দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম। তারপর তাকে আমি এক গ্লাস পানি দিলাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার হঠাৎ কেন এমন বমি ভাব হলো? খাওয়ার শুরুর আগেই তো বমি লাগছে আমার। তানভীর প্রশ্নের উত্তর দিল, স্বপ্না ঘরে বসে তেল মশলা দেওয়া চিপস খেয়েছে, তাই এখন তার এমন লাগছে।
স্বপ্না তানভীরের কথা সমর্থন করে বলল, হ্যাঁ মা, আমি চিপস খেয়েছি, এখন থেকে আমি আর এমন করব না। আমি জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে, একটু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। স্বপ্না বলল, মা, আমি অনেক চিপস খেয়ে ফেলেছি এতক্ষণে, এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাতে যাচ্ছি, তোমরা এখন খেয়ে নাও। এটা বলেই স্বপ্না তাদের ঘরে চলে গেল। তার না খেয়ে ঘুমাতে যাওয়াটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলল। তাই রাতের খাবার শেষে আমি স্বপ্নের জন্য এক গ্লাস শরবত নিয়ে গেলাম। রাত তখন প্রায় 11:30। দেখলাম তারা দুজনে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি দরজায় টোকা দিতেই দরজা খুলল তানভীর। ঘরের ভেতরে তাকিয়ে দেখি স্বপ্না ঘুমিয়ে আছে এবং তানভীর তখনও জেগে আছে। স্বপ্নাকে গভীর ঘুমে দেখে তাকে আর ডাকলাম না। আমি দুধ রেখে আমি ফিরে আসতে চাইছিলাম, কিন্তু বেরোনোর সময় আমার জামার আঁচল দরজার খুঁড়িতে আটকে যায়। যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম আমি, তখন ভেতর থেকে স্বপ্নার গলার শব্দ পেলাম। সে তানভীরকে বলছিল, ভাইয়া, মা কি চলে গেল? স্বপ্নার কথায় বোঝা গেল সে ঘুমানোর ভান করছিল। এই কথা শুনে আমি আবার দরজায় নক করলাম। তানভীর দরজা খুলে জিজ্ঞাসা করল, মা, আবার কি হলো? আমি সোজা জিজ্ঞাসা করলাম, কি চলছে তোমাদের মধ্যে? স্বপ্না কেন ভান করছিল ঘুমানোর? স্বপ্না তখন উঠল এবং বলল, মা, আমি ভেবেছিলাম তুমি কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছ, আমি তো খেতে চাইনি, তাই ঘুমানোর ভান করছিলাম। তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বেশি বাড়ল। আমি তানভীরকে বললাম, আজ রাত তুমি তোমার বাবার সঙ্গে আমাদের ঘরে শুয়ে পড়ো, আমি স্বপ্নার সঙ্গে থাকব। এই কথা শুনে তানভীর বলল, মা, আমি এই ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না। স্বপ্নাও বলল, মা, আমি ভাইয়ের সঙ্গেই থাকব, ও না থাকলে আমার ঘুম আসেই না। ওরা দুজনেই আমার কথা কিছুতেই শুনতে চাইছিল না। অবশেষে আমি বললাম, ঠিক আছে, তোমরা একই ঘরে থাকতে পারো, তবে আজ থেকে দরজা বন্ধ করবে না। ওরা আমার কথা মেনে নিল বাধ্য হয়ে। পরের দিন সকালে আমার বড় বোন বাড়ি এলেন। তার আগমনে সবাই খুশি হয়ে গেল। আমার বোন বললেন, আমি বিশেষ করে তোমাদের সঙ্গে সময় কাটাতে এসেছি। কথাবার্তার মাঝে বোন স্বপ্নার বিয়ের কথা তুললেন এবং তিনি বললেন, আমাদের স্বপ্না এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমার বড় বোন বললেন, স্বপ্না এখন বড় হয়ে গেছে, ওর বিয়ের কথা এখন ভাবা উচিত। কথা বলার মাঝে তিনি নিজের সঙ্গে আনা কয়েকজন ছেলের ছবি তার থেকে তিনি বের করলেন। দিদি স্বপ্নাকে যখন ছবিগুলো দিলেন, তখন তানভীর তাড়াতাড়ি ছবিগুলো নিজের হাতে নিয়ে নিল। তারপরে গল্পটি এই পর্যন্তই। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি এই গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন